আচ্ছা, আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে যে লাস্ট মানে 10th চ্যাপ্টার আছে যেটা হচ্ছে আহ, আদর্শ মানে গ্যাসের গতি তত্ত্ব, এরকম টাইপ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা হচ্ছে এই সিরিজে কভার করব। সো আজকে ওই চ্যাপ্টারটার ফার্স্ট ক্লাস। এন্ড আজকে যে টপিকগুলো আমরা কভার করব সেটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক আর হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্র। আমরা মূলত আজকে ম্যাথমেটিক্যাল টার্মে যাব না, আপাতত আমরা আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক এবং হাইড্রোমিটার যন্ত্র কিভাবে কাজ করে এই তিনটা জিনিসের কনসেপ্ট আজকের ক্লাসে বা হাবিজাবি যা কিছু আছে একটা অ্যাটলিস্ট আজকের ক্লাস থেকে যাতে আমরা একটা ধারণা নিয়ে যেতে পারি আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কিভাবে কাজ করে, শিশিরাঙ্ক জিনিসটা কি, হাইগ্রোমিটার যন্ত্র কিভাবে কাজ করে, এই তিনটা জিনিস সম্বন্ধে আমরা আজকের ক্লাসে ধারণা নিব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে, তো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, ফার্স্ট যে টপিকটা আমরা ধরি সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস এসে পড়ে, সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু, এই দুইটা জিনিস আমার বুঝতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে সম্পৃক্ত বায়ু কি জিনিস, অসম্পৃক্ত বায়ু কি জিনিস। আমার এটা আচ্ছা, ধরি এটা একটা রুম এবং এই রুমে হচ্ছে কিছু পরিমাণ বায়ু আছে। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বায়ুর একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে বা সে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। আচ্ছা, আমি একটু আগে বলে নিই যে আজকের ক্লাসটা লেখালেখির অর্থাৎ স্ক্রিনে হয়তো খুব বেশি একটা কিছু দেখা নাও যাইতে পারে, বিকজ আজকের কাজটা হচ্ছে বুঝার জিনিস। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার মানে জিনিসটা এরকম যে আজকের ক্লাসটা বুঝানোর জিনিস, আঁকাআঁকির খুব একটা জিনিস নেই বা একে বোঝানোর খুব একটা জিনিস আজকের ক্লাসে নেই। সো আই থিঙ্ক যদি কেউ এরকম হয় যে হচ্ছে খুব বিজি পরিমাণে আছে, সে ক্লাসটা দেখতে পাচ্ছেন, সে শুনে শুনে আজকের ক্লাসটা বুঝতে পারবে, সেটা এমন কোনো বড় ব্যাপার নয়। ওকে, বিকজ আজকের ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্ম নেই, সো তোমার ম্যাথ বুঝতে স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে এরকম জিনিসগুলো আজকের ক্লাসে নেই। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসের ব্যাক করি। আমাদের প্রত্যেকটা বায়ুর একটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, ঠিক আছে, বাট এদিকে একটা ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার অর্থাৎ একটা বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেটা তার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো টেম্পারেচার বাড়লে হচ্ছে একটা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, টেম্পারেচার কমলে আহ একটা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। ঠিক আছে, এখন যদি এটা বলো যে টেম্পারেচার বাড়ার কারণে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কেন বাড়তেছে, টেম্পারেচার কমার জন্য জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, এটা নিয়ে একটা ডিটেইলস আলোচনা করা যায়। এটা নিয়ে যদি তোমাদের মনে হয় যে না এটা নিয়ে আমাদের ডিটেইলস জানা উচিত, সো এটা নিয়ে আমি আরেকটা ক্লাস দেব, কোনো সমস্যা নেই, জাস্ট তোমরা কমেন্ট বক্সে জানাই দিবে যে হচ্ছে আমাদের এই যে টপিকটা আছে যে টেম্পারেচার বাড়ার কারণেই কেন জলীয় বাষ্প বাড়ে, এইটা কেন হয় সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমরা বলতো টপিকে ফিরি। টপিকটা হচ্ছিল যে টেম্পারেচার মানে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। সো আমি বলছি যে একটা বায়ুর নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে এবং সেইটা হচ্ছে তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচারটা যত ইনক্রিজ হবে তার ধারণ ক্ষমতাও কি হবে, তত ইনক্রিজ হবে, এতটুকু আমরা বুঝলাম। ওকে, এখন একটা বায়ুর যতটুকু পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, হয়তো তার মধ্যে সেই পরিমাণ জলীয় বাষ্প বর্তমানে উপস্থিত নাও থাকতে পারে অথবা থাকতে পারে। ঠিক আছে, ওকে, সো ধরি যে মনে করলাম যে এই যে রুমটা আছে সেই রুমটার টেম্পারেচার হচ্ছে 30°C। ঠিক আছে, এবং এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ধরো ধরলাম 50 গ্রাম বায়ু, সরি বায়ু না জলীয় বাষ্প, 50 গ্রাম জলীয় বাষ্প। ঠিক আছে, তো এই যে 50 গ্রাম জলীয় বাষ্প সে সর্বোচ্চ ধারণ করতে পারে। এখন যদি তার মধ্যে বর্তমানে 50 গ্রামই উপস্থিত থাকে, তখন সেটাকে আমি বলবো সম্পৃক্ত বায়ু, অর্থাৎ তার যেতটুকু পরিমাণ জলীয় বাষ্প ধারণ করা দরকার ছিল সে সেই পরিমাণ জলীয় বাষ্পই তার মধ্যে আসে। সো আমি এটাকে বলতে পারি যে সম্পৃক্ত অবস্থায় আছে বায়ুটা বা বায়ু সম্পৃক্ত। এন্ড যদি আমার হচ্ছে এইখানে 50 গ্রাম না থেকে 20 উম 20 গ্রাম অথবা হচ্ছে 30 গ্রাম মানে জাস্ট 50 গ্রাম থেকে কম পরিমাণে থাকে, তখন আমি বলবো এইটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। ঠিক আছে, তো আমরা সম্পৃক্ত বায়ু কি জিনিস, অসম্পৃক্ত বায়ু কি জিনিস সেইটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, ওকে, দেন আসি আপেক্ষিক আর্দ্রতা জিনিসটাতে।
আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে মূলত আমাকে একটা রেশিও দেয় বা একটা তুলনা দেয়, অথবা বলতে পারি একটা অনুপাতের পার্সেন্টেজ দেয়। কিসের অনুপাত? সেটা হচ্ছে আমার এই বায়ুটা কি পরিমাণ জলীয় বাষ্প সর্বোচ্চ ধারণ করতে পারে এবং বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প এতে আছে, সেই যে তুলনাটা আছে সেই তুলনাটাই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমি আপেক্ষিক আর্দ্রতা সমান যদি আর ধরি, সেটাকে আমি কি লিখতে পারি? ধরলাম ইউজুয়ালি হচ্ছে ছোট এফ হচ্ছে বিগ এফ লেখা হয়, এখানে স্মল এফ ইন্টু হচ্ছে 100%, মানে হচ্ছে আমি জিনিসটাকে পার্সেন্টেজে বের করতেছি। এফটা নির্দেশ করে কি আমার হচ্ছে উপস্থিত যে পরিমাণ হচ্ছে বায়ু আছে, সেটা বায়ু না, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, আর হচ্ছে এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা পরিমাণ জলীয় বাষ্প। ওকে, আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, তোমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারো যে এই যে এটা কি আমরা কি পরিমাণ জলীয় বাষ্প আছে, তাই না? মানে হচ্ছে আমরা ভর হিসেবে চিন্তা করি যে কত পরিমাণ জলীয় বাষ্প আছে বা কত পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, ভর। অনেক সময় দেখবা এই জায়গায় হচ্ছে উপস্থিত বাষ্প চাপ ইউজ করা হয়, নিচেও কি ইউজ করা হয় যে হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন বাষ্প চাপ, মানে যে পরিমাণ বাষ্প সে সর্বোচ্চ ধারণ করতে পারে বা যেই বাষ্প চাপে সে সম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে, সো এটাকে আমি বলি হচ্ছে মানে মানে বাষ্পচাপ আর কি। তো ভর ইউজ করতে পারি, বাষ্পচাপ ইউজ করতে পারি, দুইটাই তোমার সেম রেজাল্টই দিবে, বিকজ আমরা একটা রেশিও বের করতেছি এন্ড এইখানে ভর আমরা জানি কি চাপের সমানুপাতিক, বাষ্পচাপের মূলত। তো ভর বাষ্পচাপের সমানুপাতিক হওয়ায় এই যে আমি চাপের অনুপাত বাষ্পচাপের অনুপাত বের করি কিংবা ভরের অনুপাত বের করি, দুইটাই আমার কি আসবে? সেমই আসবে, মানে রেশিওটা আমার কি আসবে? মূলত সেমই আসবে। তো এটা নিয়ে আমাদের খুব বেশি একটা প্যারা খাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা, আমরা আপেক্ষিক আর্দ্রতার আরো কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করি। ওকে, আহ আর্দ্রতা মূলত আরো কি কি বোঝায় বা কি ইন্ডিকেট করে, আমি পার্থক্যটা দিয়ে আসলে বুঝতেছি এটা কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা আর্দ্রতা দিয়ে বুঝতেছি যে হচ্ছে আমার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটার তুলনায় যে সে কি পরিমাণ হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, এই জিনিসটা আসলে আমাকে কি দেখায়। চিন্তা করে দেখো, এক জায়গায় হয়তো 40 গ্রাম জলীয় বাষ্প আছে, আরেক স্থানে বায়ুতে ধরো 70 গ্রাম জলীয় বাষ্প আছে। ঠিক আছে, বাট দুইটার মধ্যে একটা ফ্যাক্ট হচ্ছে যে সে কতটুকু পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সর্বোচ্চ ধারণ করতে পারে। ধরো যার কাছে হচ্ছে 70 আছে, আমার মনে হচ্ছে সে জলীয় বাষ্প প্রচুর পরিমাণ আছে সেদিকে, যার কাছে 30 আছে তার তুলনায়, তাই তো? কিন্তু যদি এটা দেখি যে যার কাছে 70 গ্রাম জলীয় বাষ্প আছে সে হয়তো 1000 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, আর যার কাছে হচ্ছে মনে করো যে 30 গ্রাম জলীয় বাষ্প আছে সে হয়তো 60 গ্রাম মাত্র জলীয় বাষ্প ধারণ করতে পারে। অর্থাৎ একজনের আর্দ্রতা 50% হচ্ছে, আরেকজনের আর্দ্রতা খুবই কম হচ্ছে। আমার যে ধারণ ক্ষমতা সেই তুলনায় আমার কি পরিমাণে জলীয় বাষ্প আছে সেইটার যে একটা পারফেক্ট রেশিও, সেটাই কিন্তু আমি এদিকে পাচ্ছি। ঠিক আছে, এখন এই রেশিও পেয়ে আমার কি লাভ? এই রেশিও পেয়ে আমার লাভটা হচ্ছে এই যে অনেক সময় দেখবা টেম্পারেচার বাড়া থাকলেও আমার বাষ্পীভূত হচ্ছে না বা বাষ্পীভূত হতে প্রচুর পরিমাণ তাপ লাগছে। এটার রিজন এইটাই যে হচ্ছে সরি, তাপ লাগছে না, মানে কাহিনীটা হচ্ছে বাষ্পীভূত হতে অনেক মানে অনেক সময় লাগছে, বা এটার কারণ হচ্ছে মূলত আমার আহ আমার যেই পরিবেশে যে বাষ্প আর্দ্রতা আছে সেটা প্রচুর পরিমাণে বেশি, তার মানে আমার যতটুকু ধারণ ক্ষমতা ছিল তার কাছাকাছি পৌঁছে গেছে আমার উপস্থিত জলীয় বাষ্পের সংখ্যা। তার ফলে বায়ু জলীয় বাষ্প আর নিতে পারে না, যখন সম্পৃক্ত হয়ে যায় তখন তো সে আর নিতে পারবে না, বিকজ তার কি হয়ে যায়? জলীয় বাষ্প পূর্ণ হয়ে যায়। তো এই যে সমস্যাটা তৈরি হয়, এই সমস্যাটা বোঝার জন্য আমরা আর্দ্রতাকে বুঝতে হয়। ঠিক আছে, আচ্ছা, একটা ফ্যাক্ট, অনেকে বলবে যে ভাইয়া আমরা তো জানি হচ্ছে কম পরিমাণে থাকলে অসম্পৃক্ত বায়ু, একদম যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু পরিমাণে থাকে সম্পৃক্ত, যদি এর বেশি জলীয় বাষ্প থাকে তখন কি হয়? আচ্ছা, তখন হচ্ছে আমরা বলি না শিশির, এই শিশির সৃষ্টি হয় হচ্ছে যখন তুমি অসম্পৃক্ত বায়ুর তুলনায় বেশি পরিমাণে হচ্ছে জলীয় বাষ্প থাকবে, তখন কি হয়ে যাবে? শিশির তৈরি হয়ে যাবে, কারণ ওই বায়ু তো আর ওই পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারতেছে না। তো সেই কারণে হচ্ছে আমার শিশির সৃষ্টি হয়। ঠিক আছে, মানে ওটা হচ্ছে আর বাষ্প অবস্থায় থাকে না, ওটা তরল অবস্থায় চলে যায়। আই থিঙ্ক এই স্লাইডে আমরা আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড অনেক কিছু আলোচনা করছি, এবার আমরা কিছু রিয়েল লাইফ ফ্যাক্ট দেখবো আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। ঠিক আছে, ওকে, ওকে, ফার্স্টে আমরা হচ্ছে একটা দেখছি শর্ট ভিডিও যেটাকে জিএফ বলি। সো এখানে দেখা যাচ্ছে একটা লোক ঘামাচ্ছে,
এটা সিরিয়াসলি কিছু না, আমি ফান পারপাসে দিছি যে হচ্ছে একটা লোক ঘামাচ্ছে আর আরেকটাতে দেখছি যে কাপড় শুকাচ্ছে, ঠিক আছে? ওকে, এগুলো আর্দ্রতা রিলেটেড কিরকম ফ্যাক্ট দেখি। আমরা একটু চিন্তা করি, আমরা যখন একটা বদ্ধ রুমে থাকি আমরা ঘামাতে থাকি, ঠিক আছে? তো ওখানে আমাদের অস্বস্তি ফিল হয়। ঠিকভাবে আমরা যখন একটা বাইরে খোলা জায়গায় যাই তখন আমাদের একটা স্বস্তি বা একটা আরামদায়ক অবস্থা অনুভব করি, ঠিক আছে? এখন এই জিনিসটা কেন হয়? আমরা কি খোলা পরিবেশে খুব ঠান্ডা তাপমাত্রায় থাকি তার ফলে এরকম হয়? জিনিসটা এরকম না। খোলা পরিবেশ আসলে আমাকে কি প্রোভাইড করতেছে আর বন্ধ পরিবেশ আমাকে কি প্রোভাইড করতেছে, এই জিনিসটার একটা পার্থক্য আমাদের বুঝতে হবে, ঠিক আছে? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এরকম যে আমি যখন বদ্ধ পরিবেশে থাকি আমার ওই রুমে হয়তো অনেক মানুষ আছে, তার ফলে কি হয় ওই রুম যতটুকু পরিমাণ ধারণ করতে পারতো তার কাছাকাছি পরিমাণ জলীয় বাষ্প ওখানে পৌঁছে গেছে, অর্থাৎ তার যে আপেক্ষিক আর্দ্রতা আছে সেটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, ঠিক আছে? তো এখন আপেক্ষিক আর্দ্রতা বাড়ার ফলে তার যে ধারণ ক্ষমতা ছিল বা সে যতটুকু ধারণ করতে পারতো তার তুলনায় সে অনুপাতে তো হচ্ছে আমার ইয়েটাও অনেক বেশি, মানে উপস্থিত জলীয় বাষ্পটাও সেটা অনেক বেশি। তো তার ফলে কি হচ্ছে, তার ফলে আমার যে ঘাম আছে সেটা শুকাচ্ছে না বা আমার যে ঘামটা আছে সেটা বাষ্পীভূত হইতে চাইতেছে না, ঠিক আছে? তো এই যে বাষ্পীভূত না হওয়া, আমার ঘাম ঝরা, এর ফলে আমার মধ্যে একটা অস্বস্তি বোধ করতেছে। ইন দ্য আদার ওয়ে আমরা যদি হচ্ছে খোলা জায়গায় যাই সেই জায়গায় কি হবে আমরা একটু লক্ষ্য করি। সেই জায়গায় যখন তুমি যাবে তখন হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা সেই তুলনায় কম থাকবে, সেদিকে বাতাস বইবে, সেদিকে ক্রমাগত তোমার বায়ুটা চেঞ্জ হচ্ছে, যার ফলে তোমার আর্দ্রতা কম পাচ্ছ ওই জায়গায়। তার মানে হচ্ছে ওই জায়গায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারছো তার তুলনায় উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ খুব কম আছে। তো এখন কি হবে, তোমার যে গায়ে ঘামগুলো আছে সেগুলো খুবই দ্রুত বাষ্পীভূত হবে, ঠিক আছে? ওকে, বাষ্পীভূত হবে। এখন সে যে বাষ্পীভূত হবে তখন তার তো একটা সুপ্ত তাপ লাগবে, তাই না, বাষ্পীভূত হওয়ার জন্য? তো এই বাষ্পীভূত সুপ্ত তাপটা সে কোথা থেকে নেবে? সুপ্ত তাপটা তোমার বডি থেকে নেবে, ঠিক আছে? তো তোমার বডি থেকে নেওয়ার ফলে তোমার বডির যে টেম্পারেচার আছে সেটাও একটু কমা শুরু করবে। এর ফলে তোমার ঘামগুলো শুকাচ্ছে, সুপ্ত তাপগুলো নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, তুমি একটা স্বস্তি বোধ করতেছো যখন তুমি খোলা অবস্থায় যাইতেছো বা খোলা একটা আবহাওয়ায় যাইতেছো। তো আশা করি বুঝতে পারছি যে আমাদের ঘাম রিলেটেড জিনিসগুলো কিভাবে আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্কযুক্ত। ওকে, দেন নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড যে পিকচারটা আছে সেটাতে দেখি। সেটাতে দেখছি কাপড় শুকাচ্ছে। ওকে, একটা জিনিস লক্ষ্য করছো যে হচ্ছে গরমকালে আমাদের তাপমাত্রা বেশি থাকে, শীতকালে তাপমাত্রা কম থাকে, তাই না? বাট গরমকালে হচ্ছে খুব দ্রুত কাপড় শুকাতে পারে না, বাট শীতকালে খুব দ্রুত কাপড় শুকায়। বাট এটা কি হওয়ার কথা ছিল? মানে অনেকের তো মনে হতে পারে তাই না যে গরমকালে তাপমাত্রা বেশি সুতরাং গরম হবে, সুতরাং তাপমাত্রা মানে তাপমাত্রা বেশি থাকার কারণে কাপড়গুলো খুব দ্রুত শুকাতে পারে। আর অন্যদিকে হচ্ছে যে শীতকালে যে জিনিসটা হয় তাপমাত্রা কম থাকে তাই তা কম দ্রুত শুকাবে, তাই না, একটু স্লো শুকাবে। বাট ফ্যাক্টটা এরকম না, দ্রুত শুকায়। এর কারণ হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? এখন আপেক্ষিক আর্দ্রতাটা কিভাবে কাজ করে দেখি। মূলত হচ্ছে শীতকালে আমাদের যে আপেক্ষিক আর্দ্রতা আছে সেটা কম থাকে, মানে শীতকালে একদম ডাউন থাকে। আর গরমকালে আমার আপেক্ষিক আর্দ্রতা কি থাকে, বেশি থাকে। কিভাবে বুঝলাম বেশি থাকে? ইটস ইজি, দেখো আমরা গরমকালে বৃষ্টি হয় প্রচুর, শীতকালে বৃষ্টি কম হয়, তাই না? কেন বৃষ্টি হয়? কারণ হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, মেঘ ঘন হয়ে যায়, তার ফলে আমাদের বৃষ্টিপাত হয়। তার মানে কি আমার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, ঠিক আছে? তো এই বেশি থাকা মানে কি আমার আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। আর শীতকালে কি থাকে, আমার আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। ওকে, তো গরমকালে আপেক্ষিক আর্দ্রতা কেন বেশি থাকে, শীতকালে কেন কম থাকে, এটা বোঝা গেল। এবার এটা আমাদের কিভাবে কাপড় শুকানোতে এফেক্ট করে। আপেক্ষিক আর্দ্রতা বেশি গরমকালে, তার মানে হচ্ছে, মানে গ্রীষ্মকালে, আর তার মানে হচ্ছে আমার বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মানে উপস্থিত আছে, ঠিক আছে? এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় ওই বায়ু কি সহজে জলীয় বাষ্প নিতে চাইবে? চাইবে না। শীতকালে জলীয় বাষ্প কম থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার বায়ু নিজে থেকে জলীয় বাষ্প নিজের মধ্যে নিতে চায়, বিকজ তার মধ্যে জলীয় বাষ্প কম আছে। তো সে জলীয় বাষ্পটাকে খুব ইজিলি গ্র্যাব করতে পারে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার যে কাপড়ে ভিজা পানির বিন্দু আছে সেগুলো হচ্ছে খুব ইজিলি শীতকালে বাষ্পীভূত হয়ে যেতে পারে, বিকজ তার পরিবেশে সেই পরিমাণ জলীয় বাষ্প কম আছে। তাই কাপড় থেকে খুবই ইজিলি জলীয় বাষ্পটা বাষ্পীভূত হয়ে যায়। অন্যদিকে গরমকালে যেহেতু পরিবেশেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে তাই পরিবেশ আর বাষ্প নিতে চায় না বা সহজে গ্রহণ করতে চায় না। আপেক্ষিক আর্দ্রতা বেশি তাই। তো সেই কারণে আমার যতই তাপমাত্রা দেহ না কেন, তো আমার হচ্ছে যে ভেজা কাপড়ের পানিটা সেটা বাষ্পীভূত হতে অনেক বেশি টাইম লাগে। তো আমরা বুঝতেছি যে বাষ্পীভূত হওয়ার ক্ষেত্রে কিন্তু মানে জাস্ট আমার তাপমাত্রাটা আমি কতটুকু তাপ দিলাম এটাই কিন্তু ফ্যাক্ট না। ঠিক আছে? আমার কিন্তু আর্দ্রতা বা ওই পরিবেশে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, বলতে হচ্ছে আরেকটা ফ্যাক্ট মনে পড়ে গেল। তোমরা কি দেখেছো যে হচ্ছে শীতকালে আমাদের ঠোঁট ফাটে, তাই না?
এতক্ষণের আলোচনা যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে এই জিনিসটা খুব ইজিলি বোঝার কথা যে শীতকালে কেন আমাদের ঠোঁট ফাটে। ইয়েস, শীতকালে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, তো যার কারণে হচ্ছে পরিবেশে খুব ইজিলি হচ্ছে বাষ্পীভূত হয়ে যায় যে এই তরল কণা আছে। তো আমাদের ঠোঁট যেই কারণে ভিজা থাকে, যে ভেজা পানি বা যে পানির বিন্দু সেগুলো কি হতে পারে, বাষ্পীভূত হতে পারে, যার ফলে আমার ঠোঁটটা কি হয়ে যায়, শুকিয়ে যায়, এবং তার ফলে কি হয়, আমাদের ঠোঁট ফেটে যায় বা ঠোঁটে মানে হচ্ছে লিকুইডের কম অভাব, দ্যাটস হচ্ছে আমার ঠোঁট ফেটে যায়। অন্যদিকে গরমকালে তো প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে, জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে, তার ফলে তোমার ঠোঁট শুকিয়ে যাওয়ার চান্সও কম থাকে, তার ফলে তোমার ঠোঁট ফাটে না। আশা করি মানে শীতকালে ঠোঁট ফাটার যে ব্যাপারটা সেইটাও আমাদের ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। ওকে, শিশিরাঙ্ক, একটা মিনিট। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক বলতে কি বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করি, বিকজ শিশিরাঙ্ক বোঝাটা আমাদের জন্য, কনসেপ্ট বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা মিস আউট করলে হবে না। তো আমরা বুঝি, দেখো আমি আবার একটা বক্স আঁকি। বক্সে কিছু পরিমাণ আবদ্ধ বায়ু আছে, এবং সেই বায়ুতে মনে করো এটা হচ্ছে 45°C, এবং এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 40 গ্রাম, এবং আমি বললাম এখানে উপস্থিত আছে হচ্ছে 20 গ্রাম, সরি, উপস্থিত আছে হচ্ছে 20 গ্রাম জলীয় বাষ্প। ঠিক আছে, উপস্থিত আছে 20 গ্রাম জলীয় বাষ্প। এখন এই জিনিসটা সম্পৃক্ত না, তাই না? সম্পৃক্ত না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এই 40 গ্রাম হচ্ছে 45°C তাপমাত্রায় সম্পৃক্ত, তাই না? মানে 40 গ্রাম হচ্ছে 45°C তাপমাত্রায় সর্বোচ্চ ধারণ ক্ষমতার যোগ্য, তাই তো? এখন 20 গ্রাম তো কোনো না কোনো তাপমাত্রায় সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তাই না? মানে কোনো না কোনো তাপমাত্রায় তো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 গ্রাম, তাই তো? ওই যে তাপমাত্রাটা, যেই টেম্পারেচার হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 গ্রাম, মানে আমার উপস্থিত যে বায়ুটা আছে ওই বায়ুটা যেই টেম্পারেচার, যেই টেম্পারেচারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন, সেটাই হচ্ছে কি আমার শিশিরাঙ্ক, মানে সেই তাপমাত্রাটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। আরো সহজ ভাষায় যদি বলি, আমার উপস্থিত যেই বায়ুটা আছে এই বায়ুটা যেই তাপমাত্রায় সম্পৃক্ত হয় ওই তাপমাত্রাটাই হচ্ছে আমার শিশিরাঙ্ক। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। মানে হচ্ছে এই যে 20 গ্রাম টেম্পারেচার আছে, এটা যেই টেম্পারেচার ধরলাম, এটা x ডিগ্রি, যখন টেম্পারেচার x ডিগ্রি থাকে তখন হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 20 গ্রাম, মানে আমার উপস্থিত ছিল 20 গ্রাম। এখন আমি এমন একটা টেম্পারেচার দিলাম যে টেম্পারেচারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 গ্রাম, অর্থাৎ x°C সম্পৃক্ত হইতে 20 গ্রাম লাগে, অর্থাৎ উপস্থিত যেই জিনিসটা আছে সেটা যেই তাপমাত্রায় সম্পৃক্ত ওই তাপমাত্রা। আশা করি এতটুকু তো আমরা বুঝতে পারছি যে হচ্ছে আমার শিশিরাঙ্ক যেই সেটা আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস একটু চিন্তা করো তো। আমি x ডিগ্রি লিখছি, কারণ আছে, কারণ হচ্ছে এইটা তোমার মাইন্ডে একটা প্রশ্ন আনার জন্য যে আচ্ছা আমরা তো সব বুঝছি, তাই না? তাইলে এবার চিন্তা করো, এই যে 20 গ্রাম আছে যেই তাপমাত্রায় সম্পৃক্ত হবে সেটা কি হবে? সেটা কি 45, মানে শিশিরাঙ্কটা কি হবে, 45 ডিগ্রি থেকে বেশি হবে না কম হবে? চিন্তা করে দেখো, শিশিরাঙ্ক 45 ডিগ্রি বেশি হবে না কম হবে? আমরা জানি কি, যদি মানে বায়ুতে যে পরিমাণ আছে সেটা যেই তাপমাত্রা সম্পৃক্ত, এখন বায়ুটা যদি সম্পৃক্ত না হয় তার মানে কি তার উপস্থিত যেই জলীয় বাষ্পটা আছে সেটা সবসময় কম হবে, যেটা আমরা এইখানে দেখতে পাইতেছি যে 40 গ্রাম সর্বোচ্চ হইতে পারে বাট 20 গ্রাম আছে, তার মানে তার বায়ুটা সম্পৃক্ত না, উপস্থিত তুলনায় কম আছে, ঠিক আছে। এখন এই কম পরিমাণ যেই জলীয় বাষ্প সেইটা অবশ্যই কম তাপমাত্রায় সম্পৃক্ত হবে, মানে 40 ডিগ্রি, যে 40 গ্রাম যেদিকে হচ্ছে যে তাপমাত্রায় সম্পৃক্ত হয় 20 গ্রাম থেকে কম তাপমাত্রায় সম্পৃক্ত হবে, তাই না? মানে হচ্ছে 45 ডিগ্রি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 40 গ্রাম, তার মানে 20 গ্রাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে, এরকম একটা টেম্পারেচার অবশ্যই 45 থেকে কি হবে, কম হবে, কারণ আমরা জানি টেম্পারেচার কমলে ধারণ ক্ষমতা কমে। সো ধারণ ক্ষমতা দিকে 40, সেদিকে 45 ডিগ্রি, ধারণ ক্ষমতা সেদিকে যেদিকে 20 হবে সেটা অবশ্যই 45 থেকে কম হবে, তার মানে আমার শিশিরাঙ্ক কি এক্সিস্টিং যে টেম্পারেচারটা আছে সেটা থেকে কি হবে, কম হবে, তার মানে আমার যে x ডিগ্রিটা আছে, x ডিগ্রি আছে 45 থেকে কম হবে, ঠিক আছে। সরি, x ডিগ্রিটা আছে সেটা হচ্ছে 45 থেকে কম হবে, এটা বুঝতেছি। তো আমরা এটা বুঝছি যে এখন যদি বায়ুটা সম্পৃক্ত হইতো, অর্থাৎ আমি যদি বলতাম যে 40 গ্রামই আছে,
তার মানে শিশিরাঙ্ক আর এক্সিস্টিং যে টেম্পারেচারটা আছে, মানে আমার এখন যে টেম্পারেচারটা আছে সেটা কি হয়ে যেত, সেম হয়ে যেত, ঠিক আছে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় শিশিরাঙ্ক আর বর্তমান তাপমাত্রা একদম সেম। এটা কোনো মানে এটা একদম ইজি ফ্যাক্টর যে সম্পৃক্ত অবস্থায় শিশিরাঙ্ক আর হচ্ছে একদম সেম। আচ্ছা, তাইলে আমরা কি বুঝতে পারি যে শিশিরাঙ্কটা যেটা আছে এটা এক্সিস্টিং টেম্পারেচার থেকে হয় কম হবে, না হয় এর সমান হবে, এই দুইটা জিনিস থেকে একটা জিনিস হবে, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট যে ইয়েতে আছে সেটাতে যাই। শিশিরাঙ্ক আশা করি আমরা বুঝাই গেছে শিশিরাঙ্ক টপিক সম্বন্ধে। নেক্সট আমার টপিক হচ্ছে হাইগ্রোমিটার। ওকে, সো হাইগ্রোমিটারটা জিনিসটা কি? হাইগ্রোমিটার হচ্ছে মূলত শিশিরাঙ্ক মাপার একটা মানে যন্ত্র। তো আসলে শিশিরাঙ্ক মাপার ক্ষেত্রে আরো অনেক যন্ত্র আছে। তোমরা যখন হচ্ছে মানে ৩-৪ টাইপের যন্ত্র আছে। তোমরা যখন মানে আমাদের ইন্টার পার করে যখন তোমরা আরো বড় উচ্চ পর্যায়ে পড়াশোনা করতে যাবে তখন হয়তো কোনো না কোনো সাবজেক্টে কোনো না কোনো যারা পড়ছে তার কোনো না কোনো সাবজেক্টে এটা পাইতে পারো যে আমাদের ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক মাপার কি কি যন্ত্রপাতি আছে। বাট আমাদের যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে হাইগ্রোমিটার যন্ত্রটা শেখানো হয়, তো আমরা হাইড্রোমিটার যন্ত্রটাই শিখি। ওকে, হাইড্রোমিটার যন্ত্র কিভাবে কাজ করে সেটা দেখবো। এন্ড হচ্ছে আমরা আমাদের মূলত একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে হচ্ছে আমরা শিশিরাঙ্ক নির্ণয় করি। সেক্ষেত্রে গ্লেসারের ধ্রুবক বলতে একটা জিনিস আছে। তো এটার যে ম্যাথমেটিক্যাল টার্মটা আছে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। আপাতত আমাদের এই জিনিসটা দরকার যে হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রটা কাজ করে কিভাবে বা এটা থেকে মাপা হয় কিভাবে, এন্ড দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা পরে করবো, ঠিক আছে। ওকে, তো আমরা একটু দেখি এদিকে হাইড্রোমিটার যন্ত্রের একটা গ্রাফিক্স থাকলে ভালো ছিল। যাই হোক, নিজে হাত থেকে এঁকে দিচ্ছি। হাইড্রোমিটার যন্ত্রে মূলত দুইটা থার্মোমিটার থাকে। আমি ধরলাম এটা আমার একটা থার্মোমিটার, এটা ওর বাল্ব। আরেকটা থার্মোমিটার, থিঙ্ক এগুলো কোনো রকমের থার্মোমিটার দেখা যাচ্ছে না। আচ্ছা, তো দুইটা থার্মোমিটার আছে। এখন দুইটা থার্মোমিটার আলাদা দুইটা বিশেষত্ব আছে। কি কি বিশেষত্ব? একটা থার্মোমিটার হচ্ছে একদম নরমাল থার্মোমিটার যেটা আমার পরিবেশের টেম্পারেচার মাপবে, সেটাকে আমি বলবো শুষ্ক বাল্ব থার্মোমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটাতে কিছুই করা হয় না, এটা জাস্ট একটা নরমাল থার্মোমিটার যেটা হচ্ছে আমার পরিবেশের টেম্পারেচারটাকে মাপে, ঠিক আছে। আমার যেটা মডিফাই করি সেটা হচ্ছে এইটা, যেটাকে আমি বলে হচ্ছে আর্দ্র বাল্ব বা সোজা বাংলায় বললে হচ্ছে ভেজা বাল্ব থার্মোমিটার। কারণ হচ্ছে এই যে এর যে বাল্ব অংশটা আছে সেটাতে একটা ভেজা কাপড় অথবা ভেজা নেকড়া বা তুলা যে কোনো টাইপের একটা ভেজা জিনিস দেওয়া হয়, ঠিক আছে। তো এই ভেজা জিনিসটা এদিকে দেওয়া হয়, এর জন্য এটার নাম হচ্ছে আর্দ্র বাল্ব, ঠিক আছে। তো দুইটা থার্মোমিটার দুই ধরনের রিডিং দেয়। একটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই আহ পরিবেশের যে টেম্পারেচারটা আছে সেটার একটা রিডিং দেয়, মানে এখানে যে তাপমাত্রাটা আছে সেটা রিডিং দেয়। এইটা গেস করতে পারতেছো যে এটা কিরকম রিডিং দিবে? এইটা নরমাল থার্মোমিটার থেকে কম একটা টেম্পারেচারে রিডিং দিবে, তাই না? কেন কম টেম্পারেচার রিডিং দিবে? হ্যাঁ, নরমাল সেন্স যে ভেজা, দ্যাট ফলে হচ্ছে এর যে বাল্বটা আছে সেটা একটু কম তাপমাত্রার সংস্পর্শে আসবে, তার ফলে হচ্ছে এটা কম তাপমাত্রা রিডিং দিবে, ঠিক আছে। একটু ডিটেলস এ যদি আলোচনা করি জিনিসটা কি হয়, এর যে মানে এটা ডিটেলস আলোচনা কেন দরকার, যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দুইটা থার্মোমিটার আমি রিডিং পাইলাম দুই রকমের, একটা ভেজা একটা দিলাম একটা রিডিং পেলাম, এই দুইটা মানে থার্মোমিটার রিডিং আমার আপেক্ষিক আর্দ্রতার সাথে কিভাবে রিলেটেড, ঠিক আছে। এই দুইটার সাথে আমি কিভাবে হচ্ছে আসলে আপেক্ষিক আর্দ্রতা মাপতে পারি, কিভাবে রিলেট করে জিনিসটা মানে পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা, সেই জিনিসটা একটু বোঝা জরুরি। দ্যাটস হচ্ছে আমি বুঝাতে চাইছি যে আর্দ্র বাল্বটা কেন আমার কম রিডিং দিচ্ছে, ঠিক আছে। এই যে ভেজা নেকড়াটা আছে সেখানে কিছু জলীয় বাষ্প আছে। ওকে, এই যে জলীয় বাষ্পটা আছে সেটা বাষ্পীভূত হতে পরিবেশের সাথে মিশবে, তাই না? এখন এই যে বাষ্পীভূত পরিবেশের সাথে মিশবে, এই যখন বাষ্পীভূত হবে তখন কি কিছু পরিমাণ সুপ্ত তাপ নিবে। এই সুপ্ততাটা কোথা থেকে নিবে? এই যে বাল্বের গা থেকে নিয়ে নিবে বা বাল্বের আশেপাশের পরিবেশ থেকে নিবে। যার ফলে ওই যে আর্দ্র বাল্বটা আছে মানে আর্দ্র বাল্ব থার্মোমিটার আছে সেটার আশেপাশের যে পরিবেশটা আছে সেটা কি হয়ে যায়, কম তাপমাত্রা হয়ে যায়। যেহেতু সুপ্ত তাপটা নিয়ে নিচ্ছে ওই যে ভেজা মানে হচ্ছে ওই যে পানির বিন্দুগুলো, সো ওই সুপ্ত তাপটা নিয়ে বাষ্পীভূত হওয়ার কারণে তার আশেপাশে পরিবেশ কম তাপমাত্রা হয়ে যায়, তার ফলে এর যে টেম্পারেচারটা সেটা ডাউন হয়ে যায়। এতটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এখন চিন্তা করে দেখো যে যদি কোনো পানি বাষ্পীভূত না হয়, ঠিক আছে, যদি এটা সম্ভব মানে সম্পৃক্ত হলে সম্ভব, যাই হোক পরিবেশ সম্পৃক্ত হলে, যদি কোনো পানি বাষ্পীভূত না হয় তখন কি হবে? যদি কোনো পানি বাষ্পীভূত না হয় তাহলে কিন্তু এই থার্মোমিটার মানে আর্দ্র বাল্বটা নরমাল যে থার্মোমিটারটা আছে সেটার সমানে রিডিং দিবে, তাই না? মানে আমি বুঝতে পারতেছি যদি বেশি পরিমাণ পানি বাষ্পীভূত হয় তখন কি হয়ে যাবে, এই আর্দ্র বাল্বের যে টেম্পারেচারটা আছে মানে আর্দ্র বাল্ব থার্মোমিটারের যে টেম্পারেচারটা আছে সেটা কি হয়ে যাবে, কমে যাবে। আর নরমালটা তো নরমালি থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমার পানি বাষ্পীভূত বেশি হলে হচ্ছে
মানে আর্দ্র বাল্ব থার্মোমিটারের টেম্পারেচার কমে যাবে, আর যদি পানি কম বাষ্পীভূত হয় তখন আর্দ্র বাল্ব থার্মোমিটারের টেম্পারেচার খুব বেশি কমবে না। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন পানি কখন বেশি বাষ্পীভূত হবে, কখন পানি কম বাষ্পীভূত হবে, দেখো টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট, আমরা যেটা শুষ্ক বাল্বে মাপতেছি, মানে এই পরিবেশের টেম্পারেচারটা এতটুকুই, ঠিক আছে। এখন ফ্যাক্ট করতেছে যে পানি বাষ্পীভূত হচ্ছে কি হচ্ছে না, তার মানে আর্দ্র বাল্বের টেম্পারেচার কমতেছে কি কমতেছে না, বা কতটুকু কমতেছে। যখন পরিবেশে আপেক্ষিক আর্দ্রতা বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ আমার পরিবেশে বাল্ব মানে পরিবেশে আমার বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে, তখন কিন্তু পানিটা বেশি বাষ্পীভূত হবে না, ঠিক আছে। সো তখন পানি বেশি বাষ্পীভূত হবে না। আবার যদি পরিবেশে আপেক্ষিক আর্দ্রতা কম পরিমাণে থাকে, মানে জলীয় বাষ্পের পরিমাণ কম পরিমাণে আছে, তখন সকল যেই পানিগুলো আছে সেগুলো বাষ্পীভূত হইতে চাইবে, তখন সে সুপ্ততা বেশি নিবে, এবং তখন আর্দ্র বাল্বের টেম্পারেচার আরো নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তখন আর্দ্র বাল্বের টেম্পারেচার মানে কমবে না, আর যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তখন বেশি পরিমাণে পানি বাষ্পীভূত হয়ে যাবে এবং আর্দ্র বাল্বের যে টেম্পারেচার সেটা কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমার যে শুষ্ক বাল্বের টেম্পারেচার আছে আর এই যে আর্দ্র বাল্বের টেম্পারেচার আছে সেটার একটা ডিফারেন্স আমি দেখি, এবং সেই ডিফারেন্সটা কখন বেশি হয় বলতে পারবা? তখনই বেশি হয় যখন হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকবে, তাই না? আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকবে, আমার ডিফারেন্স কি দেখাবে? বেশি দেখাবে, কারণ পরিবেশে জলীয় বাষ্প কম, জলীয় বাষ্প বেশি বাষ্পীভূত, মানে পানি বেশি বাষ্পীভূত হচ্ছে, ফলে আর্দ্র বাল্বের টেম্পারেচার আরো ডাউনের দিকে যাচ্ছে এবং আমার টেম্পারেচার একটা নির্দিষ্ট ডিফারেন্স দেখতে পাইতেছি। আবার যখন আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে তখন পানি কম বাষ্পীভূত হবে, তার ফলে আমার ডিফারেন্সটাও কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ আমি বুঝতেছি যে এই যে ডিফারেন্সটা সেটা আসলে আমার আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড কারণেই তৈরি হচ্ছে। আর্দ্র বাল্বটার টেম্পারেচার কমতেছে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড কারণে। অর্থাৎ আমার একটা নরমাল টেম্পারেচার আর আপেক্ষিক আর্দ্রজনিত যে আর্দ্র বাল্বটা আছে সেটার যে টেম্পারেচার সেটার একটা ডিফারেন্স আমাকে এইটা নির্দেশ করছে যে আমার পরিবেশে কি পরিমাণ আর্দ্রতা আছে, আমার কি পরিবেশে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। তো এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি যে হচ্ছে আমার আহ কি পরিমাণ হচ্ছে জলীয় বাষ্প আছে, এবং সেটা থেকে আমরা শিশিরাঙ্ক মাপতে পারি। আমি একটু ফর্মুলাটা লিখে দিই। শিশিরাঙ্কের টেম্পারেচার মানে ফর্মুলাটা সেরকম, থিটা থিটা 1 মাইনাস জি, আই থিঙ্ক এটাই হচ্ছে আমার ফর্মুলা। ওকে ওকে। তো এইখানে কোনটা কি বোঝায়? এটা শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট থিটা 1 দ্বারা কি বোঝাচ্ছে? থিটা 1 দ্বারা বোঝাচ্ছে আমার শুষ্ক যে থার্মোমিটার আছে, মানে নরমাল যে পার্ট, মানে আমার পরিবেশের যে টেম্পারেচার, ঠিক আছে। আর থিটা 2 হচ্ছে আমার আর্দ্র থার্মোমিটার পার্ট পার্ট ঠিক আছে। শুষ্ক থার্মো থার্মো ওকে। আর জি জিনিসটা কি? জি হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, স্যারের ধ্রুবক। এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে বিভিন্ন টেম্পারেচারে কিভাবে মানে বিভিন্ন গ্লেসিয়ারের ধ্রুবক মানে ম্যাথমেটিক্যাল টার্মে অনেক সময় এরকম দেখা যায় যে হচ্ছে আশেপাশের টেম্পারেচার গুলোর গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া আছে, বাট তোমার পরিবেশে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারে কোনো গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া নাই। সো সেখান থেকে কিভাবে গ্লেসিয়ারের ধ্রুবক বের করতে হয় এই জিনিসটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে লাগে। আর বাকিটুকু যে পার্ট আছে সেটা মানে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, এডমিশন লেভেলে বলো কিংবা এতে বলো, এই ফর্মুলাটা দ্বারাই হয়ে যায়। আমাদের হচ্ছে যেই প্রশ্নগুলি নিয়ে মূলত পেঁচায় সেটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যে প্রবলেম গুলো আছে, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতার যে সম্পর্ক, কতটুকু পয়েন্ট থেকে আমার কুয়াশা পড়া শুরু হবে, সরি শিশির পড়া শুরু হবে, এরকম জিনিস হচ্ছে আমাদের প্রশ্নতে আসে, বা কি পরিমাণ শিশিরাঙ্ক লাগে এই পরিমাণ, মানে এইরকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে একটু ডিফিকাল্ট হইতে প্রশ্নগুলা করা হয়। বাট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এই চ্যাপ্টারটা খুবই মজার, তুমি জাস্ট ইজিলি ধারণা করতে পারবা, যে প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবা, খুব মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারে খুব বেশি কঠিন প্রশ্ন আসলেও তুমি সেটাকে সলভ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর হাইগ্রোমিটার যন্ত্রতে এই মানে এই যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে ইউজুয়ালি আসে, এর বাইরে খুব বেশি একটা কঠিন প্রশ্ন আসে না। আর ম্যাথমেটিক্যাল সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, কোনো প্যারা নেই। আচ্ছা আমরা একটু ক্লাসটা রিক্যাপ করি কি কি শিখছি আমরা। আমার টপিক ছিল তিনটা, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, হাইগ্রোমিটার। আমরা সবগুলোই মোটামুটি কভার করতে পারছি, মানে কনসেপ্টটা নট ম্যাথমেটিক্যালটা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে।
কি কভার করলাম? প্রথমে আমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝতে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু বুঝছি। সম্পৃক্ত হচ্ছে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে উপস্থিত থাকে সেটাই হচ্ছে আমার সম্পৃক্ত। এর থেকে কম পরিমাণে থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত এবং এর থেকে বেশি পরিমাণে থাকলে সেটা শিশির হিসেবে জমা থাকে। ঠিক আছে? এটা বুঝলাম। ভর সমানুপাতিক বাষ্পচাপ। ওকে। এদিকে আমাদের কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা হচ্ছে বাস্তব জীবনে আপেক্ষিক আর্দ্রতা, যেখানে আমরা হচ্ছে ৩টা ফ্যাক্ট মনে হয় আলোচনা, হ্যাঁ ৩টাই আলোচনা করেছি। একটা হচ্ছে ঘামার কারণে স্বস্তিবোধ, মানে বাইরের খোলা পরিবেশে আসলে। তারপর হচ্ছে শীতকালে কেন হচ্ছে হয় আ দ্রুত জামাকাপড় শুকায়, যদিও তাপমাত্রা কম থাকে তারপরেও। গরমকালে কেন দেরি হয়, যদিও তাপমাত্রা বেশি থাকে তারপরেও। অ্যান্ড এক্সট্রা একটা ফ্যাক্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে ঠোঁট ফাটা নিয়ে, যে হচ্ছে ঠোঁট কেন হচ্ছে, মানে ঠোঁট কেন ফাটে এবং শীতকালে কেন ঠোঁট ফাটে, এটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কারণে আরকি। ওকে। নেক্সট আলোচনা করেছি আমরা শিশিরাঙ্ক নিয়ে। শিশিরাঙ্ক কি জিনিস সেটা বোঝার ট্রাই করেছি। শিশিরাঙ্ক মানে নরমাল টেম্পারেচার থেকে কম হয় না বেশি হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আসতেছে হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। ওকে। আ হাইগ্রোমিটার যন্ত্র মোটামুটি আলোচনা করা শেষ হল। সো আজকের ক্লাসটা আমাদের মোটামুটি ৩ টা টপিকই ভালোভাবে হয়েছে আমি মনে করি। এবং রাদার তোমাদের যদি কোনো টপিক বুঝতে কোনো প্রকারের সমস্যা হয়, তোমরা হচ্ছে কমেন্টে জানাইতে পারো। অ্যান্ড আমাদের পেজেও হচ্ছে নক দিয়ে জানাইতে পারো যে কি প্রবলেম হচ্ছে বা কি পয়েন্ট আমরা হয়তো এরকম হতেই পারে যে আমরা কিছু পয়েন্ট হয়তো মিস আউট করেছি, যেটা তোমার সমস্যা হচ্ছে, সেটা আমাদের পেজে জানাতে পারো। আমরা যে টিচার প্যানেল আছে বা অন্যরা আছে সবাই মিলে হচ্ছে সেই জিনিসটা, মানে আমরা তোমার প্রবলেমটাকে নজর দিব। সেটা নিয়ে কোনো খাওয়ার দরকার, প্যারা খাওয়ার দরকার নেই। তো তোমরা কমেন্ট বক্সেও জানাইতে পারো যে কি সমস্যা হচ্ছে, এবং আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। সো নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।